ওকে, আপনাদের নিউমেরিক্যাল মেথডের 9th ক্লাসে স্বাগতম। ঈদ মোবারক। আপনারা হয়তো জানেন যে আমাদের নেক্সট উইকের বুধবার থেকে আমাদের মিড টার্ম পরীক্ষা শুরু হবে। কাজে এই উইকের 2 ক্লাসে আমরা যা পড়ব সেটাই মিড টার্মের সিলেবাসে থাকবে। নেক্সট উইকে যা পড়ানো হবে সেটা আর মিড টার্মের সিলেবাসের মধ্যে থাকবে না। মিড টার্মটা আমি পরীক্ষার মাধ্যমে নিব, আপনাদের মিড টার্মের রুটিন দেওয়া হবে এবং সেই অনুসারে আপনারা পরীক্ষা দিবেন। কিছু টিচার অ্যাসাইনমেন্টও দিতে পারে যদি তিনি মনে করেন ওনার কোর্সের জন্য অ্যাসাইনমেন্টটা উপযোগী। ঠিক আছে, তো আমরা শুরু করি আজকের খুব ছোট কিছু স্লাইড। এখানে আমরা একটা নতুন মেথড পড়বো, সেটা হচ্ছে নিউটন-র্যাপসন মেথড। আমরা এতদিন যে মেথডগুলো দেখছিলাম, যেমন বাইসেকশন মেথড বা ফলস পজিশন মেথড, ওগুলা ছিল হচ্ছে সব ব্র্যাকেটিং মেথড। আর ব্র্যাকেটিং মেথড কারণ ওইখানে বা ইনক্রিমেন্টাল সার্চ যেটা ছিল, এই সবগুলো ছিল ব্র্যাকেটিং মেথড। কারণ আমাদের এক্সেল বা এক্সইউ যেটা ছিল ব্র্যাকেটিং মেথড আর ফলস পজিশন মেথডে, রুটটা হয়তো কি সবসময় এক্সেল এবং এক্সইউ এর মাঝখানেই থাকতো। আমরা মাঝখানে এক্সআর দিয়ে হিট করতাম, তারপরে 2 ভাগে ভাগ করতাম, তো তারপরেও রুটটা সবসময় এক্সেল এবং এক্সইউ এর মধ্যেই থাকতো। কাজে রুটটা সবসময় ব্র্যাকেটেড হয়ে থাকতো উইথ এক্সেল অ্যান্ড এক্সইউ। এই জন্য ওই মেথডগুলোকে বলা হচ্ছিল হলো ব্র্যাকেটিং মেথড। আর ইনক্রিমেন্টাল সার্চেও তাই, আপনি যেহেতু সাইন চেঞ্জটা ডিটেক্ট করেন, যখনই সাইন চেঞ্জ হয়ে যায় তখন থেমে যান। কাজে আপনি যে 2টা ভ্যালুতে থেমে যান সেই 2টার মাঝখানেই কিন্তু রুটটা থাকে। কাজে ওইটাও একটা ব্র্যাকেটিং মেথড। নিউটন-র্যাপসন মেথড ইজ নট এ ব্র্যাকেটিং মেথড, এটা হচ্ছে ওপেন মেথড। ওপেন মেথডের মধ্যে আপনার গেস যদি একটা থাকে তাহলে তো ব্র্যাকেটিং হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আপনার যদি 2টা গেসও থাকে বা 2টা লিমিটও থাকে তাহলে রুটটা এদের মাঝখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। ওপেন মেথডে ওটা মাঝখানে থাকার কোনো বাধ্যবাধকতা নাই। এখন এর আগে আমরা একটু এই চিত্রটা দেখি, এটা হচ্ছে কম্প্যারিজন বিটুইন বাইসেকশন অ্যান্ড ফলস পজিশন মেথড। এখানে কি বলা হয়েছে, দ্য রুট রিমেইনস ব্র্যাকেটেড অ্যাট ইচ স্টেপ সো কনভারজেন্স ইজ গ্যারান্টিড। যেটা আমি বলতেছিলাম যে ব্র্যাকেটিং মেথডে যেহেতু রুটটা সবসময় ব্র্যাকেটেড থাকে বা ঘেরাটোপে থাকে, কাজে কনভারজেন্স ইজ গ্যারান্টিড মানে কি যে আপনি একসময় রুটের দেখা পাবেনই। যেমন বাইসেকশন মেথডে কি হয়, আপনি ইন্টারভ্যালটা প্রতি স্টেপে হাফ করতেছেন, হাফ করতে 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 আপনি যদি রুটের দেখা নাও পান, ওই ইন্টারভ্যালটাতে একসময় এক্সেল মাইনাস এক্সইউ মাইনাস এক্সেল যেটা আর কি, সেটা তো একসময় 0 হয়ে যাবে। কাজে তখন আপনি রুট পাবেনই। এই কারণে আসলে যেহেতু ব্র্যাকেটেড থাকে, কাজে কনভারজেন্স ইজ গ্যারান্টিড। আচ্ছা, আর ফলস পজিশনে যে কী হয়, যে সেই কনভারজেন্সটাকে আমরা আবার একটু ইমপ্রুভ করার চেষ্টা করছি। কারণ এরপর আমরা গত স্লাইডে একটা দেখছিলাম যে কিছু কিছু সিচুয়েশনে আসলে ফলস পজিশন বাইসেকশন হচ্ছে খারাপ পারফরমেন্স দেখাইতে পারে, কিন্তু ইন জেনারেল আসলে ফলস পজিশন মেথড বেটার। এখন এইখানে এই চিত্র এরকম একটা সিচুয়েশনে দেখানো হয়েছে। বেটার মানে কি, এইখানে দেখেন এই নিচের এটা হচ্ছে ইটারেশন, যে আপনার রুট ফাইন্ডিং মেথডটা কয়বার ঘুরতেছে। কাজ এটা হচ্ছে 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, এরকম হচ্ছে। এই হিসাবে এক্স এক্সিসের দাগগুলো দেওয়া হয়েছে। আর ওয়াই এক্সিসে হয়েছে যে এখন অঙ্কটা করতে গিয়ে ট্রু পার্সেন্ট রিলেটিভ এরর, ছোট হাতের ইটি যেটা, এইটা কত হারে কমে সেটা এখানে বের করা হয়েছে। এখন আপনি দেখেন যে বাইসেকশন মেথডে কি হয়, ওই যে ট্রু পার্সেন্ট রিলেটিভ এররটা এখন একদম শুরুতে দেখেন এটা এররটা বেশি আছে, দুইটাই ফলস পজিশনও বেশি আছে। এই দাগটা হচ্ছে ফর ফলস পজিশন, উপরের দাগটা হচ্ছে ফর বাইসেকশন। এখন বাইসেকশনে কি হয়, একদম শুরুতে এররটা বেশি থাকে, তারপরে স্টেপটা এররটা কমে যায়, তারপরে আবার বাড়ে, তারপরে আবার কমে, তারপরে একটু বাড়ে, তারপরে আবার কমে। এইভাবে একটা মনোটোনাস হয়ে যায় না, একটু জিগজ্যাগ ভাব থাকে বাইসেকশনে। আর ফলস পজিশনে হচ্ছে আসলে কি যে এটা একবারে শুরুতে সেট করা হয়। আচ্ছা, ফার্স্ট পজিশনে যেটা, যে এখানে প্রতি স্টেপে এররটা কমতে থাকে, বাইসেকশনের মতো জিগজ্যাগ হয় না, এরর মাঝে মাঝে কমে। ছোট হাতের ইটি যেটা মাঝে মাঝে বাড়ে, এরকম না, একদম পুরাপুরি কমতেই থাকে এবং একদম স্ট্রেট লাইনে কমতেছে। ঠিক আছে,
এবং কাজে দেখা যাচ্ছে কি 1 2 3 4 5 5 নাম্বার ইটারেশনে ফার্স্ট পজিশন মেথডের রুট এররের পরিমাণ খুবই কম হয়ে গেছে, কিন্তু বাইসেকশনে কিন্তু তখনও অনেক বেশি। কাজে এই জিনিসগুলো আসলে দেখার জন্য আসলে এখানে বলতে চাওয়া হচ্ছে যে আসলে যে বাইসেকশনের চেয়ে ফার্স্ট পজিশনের পারফরমেন্স বেটার, কারণ এখানে এররটা দ্রুত কমে। যেখানে দেখেন যে 5 নাম্বার ইটারেশনে গিয়েই এররটা 0-র কাছাকাছি চলে আসছে ইন ফার্স্ট পজিশন, কিন্তু বাইসেকশনে কিন্তু ধারে কাছেও চায় নাই। অবশ্যই আরও ভালো ক্যামেরা কিনলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু এখন আপাতত আমাদের ধারণা হচ্ছে এইটাই। এখন আরেকটু দেখি, কিন্তু মানে এরকম স্ট্রেট লাইনে কমলেই যে দ্রুত কমবে তা না। এখানে দেখেন বাইসেকশনটা কিন্তু কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে ভাবে যাচ্ছে, কিন্তু আমরা যদি আরেকটা লাইন এরকম অ্যাড করি তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আসলে মানে কমতেছে বাড়তেছে না, একদম কন্টিনিউয়াসলি কমতেছে। কাজেই খুব ডিসাইডেড, কিন্তু তারপরে জিনিসটা আসলে নিশ্চিত না। কিন্তু যেটা আমি বললাম যে আপনার এরকম স্ট্রেট লাইন দিয়ে কমতেছে দেখে যে ফার্স্ট পজিশনের পারফরমেন্স বেটার হবে তা না। এখানে দেখেন যে বাইসেকশনে কিন্তু আমার এররটা কমতেছে বাড়তেছে, আর এটা হচ্ছে একটা ফার্স্ট পজিশন মেথডে এরর কমার যদি ডাটা হয় তাহলে এটা কিন্তু স্ট্রেট লাইনে কমতেছে লাইক দিস ওয়ান, বাট এটা কিন্তু আসলে আপনার বেস্ট সলিউশন সেটা এটা কিন্তু সলিউশনটা আসলে বাইসেকশন হচ্ছে খারাপই। কারণ আপনি দেখেন 1 2 3 4 5 5 নম্বর ইটারেশনে গিয়ে এর এখানে এই ট্রু পার্সেন্ট রিলেটিভ এররটার মান কিন্তু বেশি, যেটা পুলিশ থেকে পাওয়া গেছে তার থেকে বেশি। ঠিক আছে, কাজে এই জিনিসগুলো একটু এই জিনিস এটা বোঝানোর জন্য যা, কিন্তু ইন জেনারেল আসলে যেটা হয় যে ফলস পজিশন মেথডে আপনার এররটা দ্রুত কমতে থাকে কম্পেয়ার টু বাইসেকশন। আচ্ছা, এখন নিউটন র্যাপসন মেথড জিনিসটা আসলে কি, যে নিউটন র্যাপসন মেথডে আমরা এইরকম একটা সূত্র অ্যাপ্লাই করি, x1 = x0 - fx0 ডিভাইডেড বাই f'(x0). এখন fx0 কি? fx0 হচ্ছে যেটার রুট আমরা বের করতে চাই। এটা আসলে x0 না, হলে fx-টা হলো সেই ফাংশন যেটার রুট আমরা বের করতে চাই। ঠিক আছে, এখন এখানে একদম শুরুতে কাজে আমরা x এর পরিবর্তে x0 বসাইলাম। ঠিক আছে, x এর পরিবর্তে x0 বসাইলাম এবং তাহলে fx0 পাওয়া গেল। নিচে f'(x0) হচ্ছে fx এর যা ডেরিভেটিভ সেটাই হচ্ছে f'(x). ঠিক আছে, কাজে এই ফাংশনের মধ্যে দেখেন সব ভ্যালুই দেওয়া আছে, মানে xn + 1 = xn - fxn ডিভাইডেড বাই f'(xn) এরকম একটা সূত্র দেওয়া আছে। এখানে যদি আপনি রাইট হ্যান্ড সাইডে n এর মান 0 বসান তাহলে আমি কি হয় x1 এর পান যায়। রাইট হ্যান্ড সাইডে যদি আপনি n এর মান 1 বসান তাহলে আমি x2 পেয়ে যাই। কাজে এখানে কিন্তু মানে আস্তে আস্তে আমি একদম শুরুতে x0 থাকে, তার থেকে x1 পাই, তার থেকে x2 পাই, এভাবে কি হয় একসময় রুটের দিকে চলে যায়। এবং প্রতি স্টেপে আমরা একটা এরর বের করার চেষ্টা করি, যে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন ডিভাইডেড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন ইন্টু 100। এই ফর্মুলা দিয়ে আমরা প্রতি স্টেপে একটা এরর বের করার চেষ্টা করি, এবং সেই এররটা যখন অনেক কমে যায় তখন আমরা ক্যালকুলেশন থামাই দিই। এখন এখানে দেখেন নিউটন র্যাপসন মেথডটা আমি আপাতত যা দেখাচ্ছি যে ঠিক কীভাবে কাজ করে। ধরা যাক এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস, এই সায়ান রঙের এটা হচ্ছে যে কার্ভের আমরা রুট বের করতে চাই। আচ্ছা, এখন এখানে দেখেন এখানে x3টা রয়ে গেছে, এটা ভুলে রয়ে গেছে, পরে আসতেছি। এখন একদম শুরুতে কি হয়, একদম শুরুতে x0 হচ্ছে আপনার একটা ইনিশিয়াল গেস, যেটা আপনাকে গেস করতে হবে বা আমি পরীক্ষায় দিয়ে দিব। যে নিউটন র্যাপসন মেথডের অঙ্ক করতে গেলে আমার সবসময় কি হয়, একটা ইনিশিয়াল গেস থাকে, তো সেটা হচ্ছে x0। তাহলে এখন সেই x0 বরাবর আমি কার্ভের উপর একটা পয়েন্ট দিলাম এবং সেখানে ট্যানজেন্ট রাখলাম, যেখানে ছেদ করলো এটাকে আমি বলতেছিল x1। এবার x1 বরাবর কার্ভের উপর একটা ট্যানজেন্ট রাখলাম, যেখানে ছেদ করলো এটাকে আমি বলতেছিল x2। আবার x2 বরাবর কার্ভের উপর একটা ট্যানজেন্ট রাখলাম, যেখানে ছেদ করলো এটা হচ্ছে x3। কাজে দেখেন খুব দ্রুত কিন্তু রুটের দিকে পৌঁছায় যাচ্ছে। বাইসেকশন বা ফার্স্ট পজিশন মেথড কিন্তু এত দ্রুত রুটের দিকে পৌঁছাইতো না। এরপরে আরও আঁকতে পারতাম, কিন্তু যেহেতু এই জায়গাটা খুব ছোট হয়ে গেছে, কাজে x3 থেকে x4, কারণ এখানেই মনে হয় সম্ভবত x3 থেকে x4 যেটা যাবে ওইটাই আসলে রুট। ঠিক আছে, কাজে এইভাবে আসলে নিউটন র্যাপসন মেথডে কি হয় যে আমরা স্পর্শক আঁকতে 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 প্রথমে x0 থেকে x1, x1 থেকে x2 এভাবে একসময় রুটের কাছাকাছি পৌঁছায় যায়। তো এইটা হচ্ছে নিউটন র্যাপসন মেথডের বেসিক আইডিয়া। এটাকে আমরা নিউটনস মেথডও বলতে পারি, নিউটন র্যাপসন মেথডও বলতে পারি। কাজে যিনি আইডিয়াটা খুবই সুন্দর, জাস্ট স্পর্শক আঁকতে আঁকতে আমরা রুটের দিকে পৌঁছে গেলাম। এখন এই চিত্র দেখে মনে হইতে পারে যে এটা তো খুবই ভালো মেথড, অলওয়েজ সাকসেসফুল হবে, কিন্তু ব্যাপারটা আসলে তা না। এখানে অনেক লুপ হোলস আছে, সেগুলো আমরা পরে সুযোগ থাকলে আলোচনা করব।
আচ্ছা, এখন আমরা কিছু বেসিক কথাবার্তা বলে নিই। এগুলো আগের স্লাইডের থেকে আপনারা অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন, তারপরে একটু বলা দরকার যে এফএক্স এবং এফ ড্যাশ এক্স এর মধ্যে পার্থক্য কি। এফএক্স হচ্ছে কি একটা ফাংশন যার মধ্যে আননোনটা হচ্ছে এক্স, এক্স এর বিভিন্ন মানের জন্য ফাংশনটার বিভিন্ন ভ্যালু পাওয়া যাবে। আর এফ ড্যাশ এক্স নট, এটা আসলে কি জিনিস আমরা একটু দেখি। ধরা যাক যে একটা ফাংশন আছে এফ এক্স, যেটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4। এখন তাহলে এফ থ্রি এর মান কত? আপনি জাস্ট এক্স এর পরিবর্তে 3 বসান, তাহলে 3 স্কোয়ার প্লাস 5 ইন্টু 3 প্লাস 4, তার মানে হচ্ছে 9 প্লাস 15 প্লাস 4 সমান সমান 28। কাজেই এফ এক্স হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। আর এফ থ্রি হচ্ছে কি? এফ থ্রি কিন্তু কোনো ফাংশন না, এফ থ্রি হচ্ছে ওই ফাংশনের মধ্যে এক্স এর পরিবর্তে 3 বসালে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে এফ থ্রি, ঠিক আছে। সো এফ এক্স ইজ এ ফাংশন বাট এফ থ্রি ইজ এ ফিক্সড ভ্যালু। আচ্ছা, এখন দেখেন এফ এক্স জিরো ইজ সামথিং সিমিলার টু এফ টু, অর্থাৎ এফ এক্স হচ্ছে একটা ফাংশন, কিন্তু সেখানে এক্স এর পরিবর্তে আপনি যদি এক্স জিরো একটা স্পেসিফিক ভ্যালু বসান, তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে ওই ফাংশন থেকে সেটাই হচ্ছে এফ এক্স জিরো। কাজে এফ এক্স জিরো ইজ এ ফিক্সড ভ্যালু, বাট এটা আননোন হইতে পারে। একটা জিনিস ফিক্সড ভ্যালু হইতে পারে, হয়েও কিন্তু আননোন হইতে পারে, ঠিক আছে। যেমন সুন্দরবনের বাঘের সংখ্যা, এটা একটা ফিক্সড ভ্যালু, কিন্তু এটা আসলে আমাদের জানা নাই এক্সাক্ট ভ্যালুটা। কাজে এটা একটা ফিক্সড ভ্যালু কিন্তু আননোন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স জিরোটা যদি মানটা যদি না জানা থাকে তখন আমরা এফ এক্স জিরো লিখতে পারি, আর এক্স জিরোর মান জেনে গেলে তো ওখান থেকে আমরা ফাংশনের ভ্যালুটা এমনি পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এখানে একটু কিছু ইন্টারেস্টিং কথা আমি বলতেছি যে ধরা যাক যে ডি বাই ডি এফ অফ এফ এক্স, একটা ফাংশনের ডি বাই ডি এক্স বের করলে যে ভ্যালুটা হবে সেটাকে আমরা লিখি হচ্ছে কি এফ ড্যাশ এক্স। আবার ডেরিভেটিভ করলে কি হয়? এফ ডবল ড্যাশ। তো সেটা আমরা এখন বের করলাম না, কিন্তু জাস্ট আমরা যেটা বললাম যে আমরা এখানে সিম্বলটা হচ্ছে যে আমরা যদি একটা ফাংশন এফ এক্সকে ডেরিভেটিভ করি তাহলে যে ফাংশনটা পাওয়া যাবে সেটাকে আমরা লিখতেছি হচ্ছে এফ ড্যাশ এক্স। এখন এখানে লক্ষ্য করেন, আমরা যদি ডি বাই ডি এক্স অফ এফ এক্স জিরো বের করি, এটাকে আমাদের কমন সেন্স হঠাৎ করে মনে হবে ডি বাই ডি এক্স অফ এফ এক্স জিরো, তাহলে এটার মান কত হবে? এফ ড্যাশ এক্স জিরো। কিন্তু আসলে কিন্তু এই দুইটা সমান না, ঠিক আছে। দুইটা আসলে দুই জিনিস। যে ডি বাই ডি এক্স অফ এফ জিরো মানে এফ এক্স জিরো, তার মানে হচ্ছে এটা হলো, এটা কিন্তু কোনো ফাংশন না, এটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। কাজে একটা ফিক্সড ভ্যালুর ডেরিভেটিভের মান কি হয়? জিরো হয়। কাজে ডি বাই ডি এক্স অফ এফ এক্স, ডি বাই ডি এক্স অফ এফ এক্স ঠিক আছে, কিন্তু ডি বাই ডি এক্স অফ এফ এক্স জিরো এটা আসলে ঠিক নাই। কারণ আপনি তো মানে ঠিক নাই না, মানে এটা আসলে এটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। কারণ আমরা আগেই বলছি এফ এক্স হচ্ছে একটা ফাংশন, কিন্তু ওখানে এক্স এর পরিবর্তে এক্স জিরো বসালে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাই হচ্ছে এফ এক্স জিরো। এখন যেহেতু এটা একটা ফিক্সড ভ্যালু, কাজে এটা ডেরিভেটিভ বের করলে এটা অবভিয়াসলি সবসময় কী হবে? জিরো হবে। যে কোনো ফিক্সড ভ্যালু বা যে কোনো ভ্যারিয়েবল না, এরকম যে কোনো ভ্যালুর ডেরিভেটিভ বের করলে আসলে কত হবে? জিরো হবে। কাজে ডি বাই ডি এক্স অফ এফ এক্স জিরো হবে হচ্ছে আসলে জিরো। আমি যদি বলি ডি বাই ডি এক্স অফ এফ এক্স জিরো হচ্ছে এফ ড্যাশ এক্স জিরো, সেটা আসলে ভুল হবে। মানে এটা আসলে চাউল কেনার ব্যাপার না, এটা হচ্ছে একটা বা কোনো ফিল্মের ব্যাপার না, বা হায়ার ব্যাটারি রেটের ব্যাপার না। এটা হলো জাস্ট আমরা কমন কথাটা বলে দিলাম যে আসলে ডি বাই ডি এক্স এফ এক্স জিরো, এটা আসলে আমি কখনোই এফ ড্যাশ এক্স জিরো লিখবো না, কারণ ডেরিভেটিভ জিনিসটা কাজ করে শুধুমাত্র ফাংশনের উপর, এবং ফিক্সড ভ্যালুর উপর কাজ করলে সেটার মান আসলে জিরো হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা একটু এখন ডেরিভেটিভের ভূমিটাকে কি সেটা একটু দেখার চেষ্টা করি। এইখানে দেখেন, এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, লম্বাটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, হরাইজন্টালটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখানে একটা ফাংশন আছে সাদা দিয়ে আঁকা হয়েছে, ধরলাম যে এটা হচ্ছে এফ এক্স জিরো, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে মানে ট্যানজেন্টের সাথে ডি ওয়াই বাই ডি এক্স এর সম্পর্ক কি সেটা আমরা একটু এখানে দেখাচ্ছি। এখন এইখানে এই চিত্রটাতে দেখেন যে আমাদের এখানে একটা পয়েন্টে আমরা এই কার্ভের উপর আমরা একটা পয়েন্টে আমরা একটা স্পর্শক আঁকছি। এখন এটা সেই পয়েন্টটা কোনটা? এখানে বলা হয়েছে এক্স সমান সমান এক্স জিরো, অর্থাৎ এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স জিরো। কাজে এখানে আমরা একটা ট্যানজেন্ট আঁকলাম। এই সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা কোণ উৎপন্ন করলো, ঠিক আছে। তাহলে থিটা কোণ উৎপন্ন করলো, তার মানে হচ্ছে কি যে এই যে ট্যানজেন্টটা আমরা আঁকছি তার স্লোপ হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে। এখন কিন্তু মানে ডেরিভেটিভের যে সূত্র সেটা যেটা বলে যে কোনো
একটা ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে তার প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ। কাজেই f(x0) সেটাকে আমরা ডেরিভেটিভ করে যদি পাই f'(x), তাহলে সেই f' থেকে কি আমরা ওই ফাংশনটার প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ পেয়ে যাব। এখন তাহলে x সমান x0 তে এইখানে যে ট্যানজেন্টটা আমরা আঁকলাম তার স্লোপ তাহলে কত হবে? তার স্লোপটা হবে tan থিটা, যেহেতু আমরা এই কোণটাকে বলতেছি কি tan থিটা। এখন এরা বলতেছে যে এই tan থিটার মানটাই হবে হলো আসলে f'(x0), ঠিক আছে? কারণ আমরা আগেই বলছি যে ডেরিভেটিভের কাজ কি, যে ডেরিভেটিভের কাজ হচ্ছে যে কোনো একটা ফাংশনের কোনো একটা ফিক্সড পয়েন্টে যে কোনো একটা পয়েন্টের ট্যানজেন্টের স্লোপটা বলা। কাজে যেহেতু আমরা এই ফাংশনটার কার্ভ হচ্ছে f(x) এবং এটার x সমান x0 পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট রাখতেছি, তাহলে অবভিয়াসলি সেইটার যদি ট্যানজেন্ট রাখতেছি, কাজে এইখানে যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এবং তার স্লোপ যদি হয় তাহলে tan থিটা, তাহলে আমরা বলতেছি যে f'(x0) সমান tan থিটা, ঠিক আছে? কারণ ওই যে বললাম যে ডেরিভেটিভের ফাংশনটার কাজ কি, যে কোনো পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ বের করা যায়। কারণ আমি যদি এখানে x এর পরিবর্তে x0 বসাই, তাহলে এটা দিয়ে আমি কি পাচ্ছি? জাস্ট x0, মানে যেখানে x কোঅর্ডিনেটেড 0 সেই বরাবর ওই ফাংশনটা যে f(x) তার উপর যে ট্যানজেন্টটা আঁকতে তার স্লোপই হচ্ছে কত? f'(x0). কাজে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আসলে ডেরিভেটিভ মানে কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে নিউটন-র্যাপসন মেথড যে ফর্মুলাটা, যে xi+1 = xi - fxi / f'(xi), এই ফাংশনটা ইউজ করে আমরা নিউটন-র্যাপসন মেথডের অঙ্ক করব এই ফর্মুলাটা ইউজ করে, ঠিক আছে? তো আজকে আমরা এখন এটা সূত্রের প্রমাণটা একটু দেখি। এটাই শেষ, আজকের মতো এটাই শেষ। যেখানে আমার একটা কার্ভ আছে, ঠিক আছে, নীল রঙের একটা কার্ভ আছে, চিত্রটা আমি একটু বোঝাই দিই। এখানে আমার একটা ইনিশিয়াল i তম স্টেপে আমার গেসটা হচ্ছে xi, ঠিক আছে? এখন একদম এর আগেই আমরা দেখছিলাম যে নিউটন-র্যাপসন আমরা কি করি, যে যেটা আমার গেস থাকে সেই বরাবর কার্ভের উপর একটা ট্যানজেন্ট রাখি, ঠিক আছে? এখন এখানেও তাই হয়েছে যে আমাদের এইটা হচ্ছে একটা গেস xi বরাবর ট্যানজেন্টের কার্ভের উপর একটা পয়েন্ট নিলাম, এটা যেখানে ছেদ করলো এটাকেই আমরা বলতেছি হচ্ছে xi+1, ঠিক আছে? অর্থাৎ x0 আমার একটা ইনিশিয়াল গেস ছিল, সেই বরাবর কার্ভের উপর যে পয়েন্টটা ছিল সেখানে আমরা ট্যানজেন্ট রাখলাম। ট্যানজেন্টটা যেখানে ছেদ করলো, যে এই ইনিশিয়াল যে গেসটা xi, এটা এই পয়েন্টটাকে আমরা বলতেছি m, আর এই বরাবর কার্ভের উপর যে পয়েন্ট সেটাকে বলতেছি p, আর পিতে আমি একটা ট্যানজেন্ট রাখলাম, ওইটা যেখানে ছেদ করতেছে x অ্যাক্সিসকে সেটাকে আমি বলতেছি হচ্ছে n। আবার এই যে ট্যানজেন্টটা আঁকছি তার স্লোপটা হচ্ছে কত? তার স্লোপটা হচ্ছে থিটা, ঠিক আছে? এখন আপনি আগের উদাহরণ থেকে মনে করেন যে ট্যান থিটা আর ডেরিভেটিভের সম্পর্ক কি, সেটা লিখে ফেলতে পারলেই এই সম্পর্কটা পেয়ে যাওয়া যাবে, যে xi+1 = xi - fxi / f'(xi), ঠিক আছে? তো এখন আমরা ট্যান থিটার মানটা একটু দেখি। ট্যান থিটা হচ্ছে কি, এই যে এই কোণটাকে আমরা বলছি থিটা, তাহলে ট্যান থিটা হচ্ছে কি, যে এই যে ট্যানজেন্টটা আঁকা হয়েছে তার যে স্লোপ সেটাকেই আমরা বলতেছি হচ্ছে ট্যান থিটা। কারণ আমরা ছোটবেলায় পড়ছি যে স্লোপ মানে হচ্ছে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে x অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে তার ট্যানের মানটাকে আমরা বলতেছি স্লোপ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তাহলে ট্যান থিটা, এই ট্যান থিটা সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। কাজে আমি এখানে কি লিখলাম? ট্যান থিটা সমান pm/mn। আচ্ছা, এখন ট্যান থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি? জাস্ট যে f'(xi), কারণ যেহেতু আমি এই fx ফাংশনটা x = i পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট রাখছি, কাজে তার স্লোপ আমি দুইভাবে বলতে পারি। একটা হলো ট্যান থিটা হিসাবে লম্ব বাই ভূমি, আরেকটা হচ্ছে কি যে এই ফাংশনের যে ডেরিভেটিভ তার xi পয়েন্টে যে ভ্যালু সেটাই হচ্ছে কি ওই ট্যানজেন্টের স্লোপ, ঠিক আছে? তাহলে এখন এই ট্যান থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি? f'(xi), অর্থাৎ fxi এর যে কোনো পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ আমরা f'(x) দিয়ে পাই। সেখানে x এর পরিবর্তে xi বসালে f'(xi)টা আসলে কি? f'(x) আসলে এই যে স্পর্শকটা আমরা আসছি সেইটার স্লোপ। এখন আপনি দেখেন, কাজে আপনার একটা ইনিশিয়াল গেস থাকলে xi, সেই বরাবর কার্ভের উপর একটা পয়েন্ট নেবেন, তারপরে একটা ট্যানজেন্ট রাখলেন যেখানে ছেদ করলো সেটাই হচ্ছে xi+1। কাজে আমি যদি এখন কোনোভাবে এদের মধ্যে xi আর xi+1 এর সম্পর্কটা বের করে ফেলতে পারি, তাহলে আমাদের নিউটন-র্যাপসন মেথডের অঙ্কটা সহজ হয়ে গেল, ঠিক আছে? বা বোঝাটা সহজ হয়ে গেল। কাজে ঠিক আছে, আমরা ট্যান থিটার সমান লিখলাম লম্ব বাই ভূমি pm/mn, তারপরে ট্যান থিটার পরিবর্তে লিখলাম f'(xi). এখন pm তো pm এর জায়গায় থাকলো, mnটাকে আমরা কি লিখতে পারি? mnটা হচ্ছে om - on।
অর এফ ড্যাশ এক্স আই সমান এফ এক্স আই। এখন ওএমটা হচ্ছে কি, ওএমটা হচ্ছে যেখানে দেখেন এক্স আই লেখা আছে, তার মানে এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স আই। তাহলে ওএম হচ্ছে কি মূল বিন্দু থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স এবং সেই ডিস্টেন্সটা আসলে কত, এক্স আই মাইনাস ওএন। ওএনটা হচ্ছে কি মূল বিন্দু থেকে এই এনের যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি ওএন। এখন ওএন বরাবরই কি লেখা আছে দেখেন এক্স আই প্লাস ওয়ান, তার মানে আসলে মূল বিন্দু থেকে এই পয়েন্টটার দূরত্ব হচ্ছে এক্স আই প্লাস ওয়ান। কাজে আমরা যদি ওএম এর পরিবর্তে লিখি হলো এক্স আই, কারণ ওএমটা তো আসলেই হচ্ছে ওই কার্ভের এক্স আই পয়েন্ট একটা, ঠিক আছে। তাহলে আমরা ওএম এর পরিবর্তে লিখলাম এক্স আই, আমার ইনিশিয়াল একটা আইতম স্টেপ আমার গেস হচ্ছে এক্স আই, সেটা মূল বিন্দু থেকে যে ডিস্টেন্স সেটাই হচ্ছে ওএম। কাজে ওএম এর পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে এক্স আই মাইনাস ওএন, ওএন এর পরিবর্তে আমি লিখতে পারি মাইনাস এক্স আই প্লাস ওয়ান, ঠিক আছে। কাজে আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু এক্স আই এবং এক্স আই প্লাস ওয়ান দিয়ে একটা এক্সপ্রেশন দাঁড় করায় ফেলতেছি, এখন এটার একটা সুন্দর রূপ দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এখন আমাদের এফ ড্যাশ এক্স আই সমান সমান হচ্ছে এফ এক্স আই মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন আমি কি করব, এইটাকে উপরে নিয়ে যাই, এটাকে নিচে নিয়ে আসি। তাহলে আমি কি মানে ডিনোমিনেটরটাকে নিউমারেটরে নিয়ে যাই। কাজে এক্স আই মাইনাস এক্স আই প্লাস ওয়ান এটা সমান সমান হবে হচ্ছে এটা উপরে নিচে নিচে আনছি, তাহলে এটার মানটা যাবে এফ এক্স আই ডিভাইডেড বাই এফ ড্যাশ অফ এক্স আই। জাস্ট এটা উপরে গেল, এটা নিচে আসলো। কাজে এখন আমার একটা ইয়ে শুরু হইতে পারে, কাজে এফ ড্যাশ এক্স দিয়ে আচ্ছা, কাজে এটাকে উপরে নিয়ে গেলাম, এটাকে নিচে নিয়ে আসলাম। কাজে এক্স আই মাইনাস এক্স আই প্লাস ওয়ান সমান সমান হচ্ছে এফ এক্স আই ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স আই। এরকম একটা সিচুয়েশন আমাদের সামনে দাঁড়াইলো, ঠিক আছে। এখন দেখেন আমাদের এই চিত্রটার সাথে কম্পেয়ার করেন, এখানে লেফট হ্যান্ড এক সাইডে থাকবে হচ্ছে শুধু এক্স আই প্লাস ওয়ান। কাজে আমি লেফট হ্যান্ড সাইডে দেখেন এখানে একটা মাইনাস এক্স আই প্লাস রয়ে গেছে, কাজে এটাকে আমি রেখে দিলাম। আর রাইট হ্যান্ড সাইডে হবে হচ্ছে জাস্ট এই মাইনাস ওয়ানটা পরে চলে গেল, অর্থাৎ এফ এক্স আই মাইনাস এফ ড্যাশ এক্স আই মাইনাস এক্স ওয়ান, এই জিনিসটা পরে চলে গেল, ঠিক আছে। কারণ এখানে এই যে এখানে যেটা এক্স আই ছিল সেটাকে আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছি। এখন এখানে এখন তাহলে মাইনাস এক্স আই প্লাস ওয়ান সমান হচ্ছে এফ এক্স আই ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স আই মাইনাস এক্স আই। এখন আপনি একটু যেটা করবেন যে দুই পাশে আমি মাইনাস ওয়ান দিয়ে ভাগ করব, তাহলে কি হয়ে যাবে মাইনাস এক্স আই প্লাস ওয়ানটা এটা হয়ে যাবে এক্স আই প্লাস ওয়ান, আর এখানে এই মাইনাস এক্স আইটা হয়ে যাবে প্লাস এক্স আই, আর এই প্লাস এফ এক্স আই ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স আই এটা একটা আগে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সূত্রের ফর্মুলাটা প্রমাণ হয়ে গেল। একদম শুরুতে লক্ষ্য করেন ট্যান থিটা সমান সমান হচ্ছে পিএম বাই এম এন লম্ব বাই ভূমি, তারপরে এম এন সমান সমান লিখতে পারে ওএম মাইনাস ওএন। কারণ ওএম এর পরিবর্তে আমি লিখতেছি হচ্ছে এক্স আই, কারণ এটা আপনার ইনিশিয়াল গেস বাইতম গেস। আর ওএন এর পরিবর্তে আমি লিখতেছি হচ্ছে এক্স আই প্লাস ওয়ান, ঠিক আছে। তারপর জাস্ট একটু ম্যানিপুলেট করলে আমাদের এই ফর্মুলাটা চলে আসে। আচ্ছা, এখন আপনাদের কিছু হোমওয়ার্ক যা পড়লাম তার উপর বেসিস করে, প্রথমটা হচ্ছে যে এই পরীক্ষায় যদি নিউটন র্যাপসনের সূত্রের প্রমাণ আসে তাহলে এই চিত্রটা অবশ্যই দিতে হবে, এবং তারপরে কিছু কথাবার্তা বলতে হবে আর কি, এই যে এটার উপর কেন লম্ব ইত্যাদি ইত্যাদি এগুলো আর কি। আচ্ছা, এখন হোমওয়ার্কটা হচ্ছে যে একটা ফাংশন দেওয়া আছে ওয়াই সমান সমান 4x4 প্লাস 3x কিউব প্লাস 10x স্কোয়ার মাইনাস 100, ঠিক আছে। এখন এইটার আমি বলতেছি কি যে এক্স ইজিক্যাল টু 2 পয়েন্ট, এই কার্ভটার এক্স ইজিক্যাল টু 2 পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট আঁকতে পারি, ঠিক আছে। তাহলে আমাকে জানতে চাওয়া হচ্ছে যে এই ট্যানজেন্টটার স্লোপ কত হবে। তাহলে আমাদের ফাংশনটা দেওয়া আছে, তারপরে বলা হচ্ছে যে এই ফাংশনের এক্স ইজিক্যাল টু 2 পয়েন্ট, অর্থাৎ যেই পয়েন্টে এক্স এর মান হচ্ছে 2 সেই পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ কত। আর আরেকটা হোমওয়ার্ক যেটা সেটা হচ্ছে যেরকম একটা ফাংশন দেওয়া আছে, তারপর বলছে হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট ড্রন অন দিস কার্ভ এট দ্য রুটস। এইটাকে যদি আপনি গ্রাফে প্লট করেন তাহলে এটা কিন্তু অনেক জায়গাতেই এর মান 0 হয়ে যাবে, এই ফাংশনটার মান y সমান সমান 10x স্কোয়ার মাইনাস 100x প্লাস 400। তাহলে এখন তার মানে এই যে ফাংশনটা সেটা কিন্তু আসলে কিছু রুট আছে, কারণ এটার মান তো কখনো কখনো 0 হবে। তো আমাকে যেটা বের করতে বলেছে সেই রুট যে ভ্যালুগুলো আছে সেইখানে
কাজেই আচ্ছা, এখন যেটা হয়েছে যে এই কার্ভটা কিন্তু আসলে এক্স অ্যাক্সিসকে অনেকবার ছেদ করবে, এবং যে যে জায়গায় ছেদ করে সেই ছেদ বিন্দুগুলাই কিন্তু আসলে হচ্ছে রুট, ঠিক আছে। কাজে এখানে বলা হয়েছে যে যে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্টস ড্রন অন দিস কার্ভ অ্যাট দ্য রুটস। অর্থাৎ আমার প্রথমে বের করতে হবে যে এই ফাংশনটা রুটগুলো কী কী, রুটগুলো বের করার পর তারপরে আমাদের এই ফাংশনটা ইউজ করে আমাদেরকে শুট করতে হবে। কারণ সেই রুটগুলোতে আমাদের ওই ট্যানজেন্ট রুটগুলো যেখানে ওই কার্ভটা যেখানে যেখানে এক্সিসকে ছেদ করে ওগুলো হচ্ছে আপনার রুট, এবং সেই রুট পজিশনগুলোতে আমার ট্যানজেন্টের স্লোপটা জাস্ট বের করতে হবে। এটা হলো সেকেন্ড হোমওয়ার্কের কাজ। দুইটাই সহজ, কিন্তু আপনাদের তাও একটু চিন্তা করা দরকার, তাহলে কনসেপশন ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।